ঘুম থেকে তখনও উঠিনি মানে বিছানা ছাড়িনি। শীতকালে লেপের ভেতর থেকে উঠতে বেশ আলসেমি লাগে, তার উপর যদি ছুটির দিন হয়। উঠছি করেই বেশ ঘণ্টাখানেক সময় কেটে যায়। ছুটির দিন বলেই লেপ কাঁথা আঁকড়ে পড়েছিল। হঠাৎ কানে এলো চৈতালি কাকিমার গলা। কি একটা দরকারে কাকিমা মায়ের কাছে এসেছে সাত সকালে। কানে এলো, নতুন বউ কোথায় গো, এখনও ঘুম থেকে ওঠেনি নাকি? উত্তরে মা বলল, বৌমা তো বাড়িতে নেই। আমাকে বলল, বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো মা, বাবা মায়ের জন্য মন কেমন করছে। বাবা মায়ের খুব আদুরে মেয়ে তো। আমি নিজেই বললাম, যাও 1 সপ্তাহ ঘুরে এসো। রুদ্র তো একটু গো গো করছিল, বলল 1 সপ্তাহ, 3 দিন থেকেই চলে আসবে। আমি বরং ধমক দিয়ে বললাম, কেন রে, বাবা মায়ের কাছে ওর থাকতে ইচ্ছে করে না বুঝি? তোকে তো আর নিজের বাড়ি নিজের মাকে ছেড়ে থাকতে হচ্ছে না, থাকতে হলে বুঝতিস। রুদ্র মানে আমি। আমার বিয়ে হয়েছে সবে তখন 3 মাস। শুয়ে শুয়ে মা আর চৈতালি কাকিমার কথোপকথন শুনছিলাম। মায়ের কথা শুনে চৈতালি কাকিমা বলতে শুনলাম, দেখো বিনাদি, সব মেয়েই বাবার আদরে হয়, তবে বেশি আদর তুমি দিও না। শক্ত হাতে ধরে রাখতে না পারলে হাতছাড়া হবে তোমার ছেলে। কিছু মনে করো না, একটা কথা বলি। তোমার ছেলে যেভাবে বউকে বাইকের পিছনে বসিয়ে রোজ রোজ ঘুরে বেড়াতে দেখি, এতটা বাড়াবাড়িও কেউ করে না। কথাটা শুনে ভীষণ রাগ হচ্ছিল। ভাবলাম কাকিমাকে গিয়ে 2টো কথা শুনিয়ে দিই। দেখলাম আমার মাই তার জবাব দিয়ে দিল, এই বয়সে একটু করুক, এখন না ঘুরলে কবে ঘুরবে? যেন আমার ছেলেটা ঠিক ওর বাবার মতোই। ওর বাবাও বিয়ের পর আমাকে নিয়ে একটু আধটু ঘুরতে যেত, কিন্তু আমার শাশুড়ির জন্য আমাদের সেসব পূরণ করতে পারিনি। উনি পছন্দ করতেন না, কোথাও বেরোলে ভীষণ অশান্তি হতো। আমার স্বামীও তখন অশান্তির ভয়ে আর যেতে চাইতো না। আমাকে বলতো, আমাদেরও তো একটা জীবন আছে, আনন্দ করতেও তো পারি। মা যে কেন এত অশান্তি করে বুঝি না। কেমন যেন মন মরা হয়ে থাকতো আমার স্বামী। আমি বুঝতে পারতাম ওর মানসিক অবস্থা, কিন্তু আমিও নিরুপায়। ওই যে শাশুড়ির ভয়। বিয়ের 5 বছর পর রুদ্র হলো। ঘুরে বেড়ানোর কথা তো ভুলেই গেলাম। ছেলে একটু বড় হতেই ভাবলাম ঝাড়া হাত পা হলাম, এবার তো যাওয়া যেতেই পারে। দেখলাম শাশুড়ি বাদ সাধলো, বলল, ছেলেকে মানুষ করো। ছেলেকে মানুষ করার মতো আনন্দ আর কোথাও নেই। আর কখনো কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করিনি। তখন রুদ্রর বাবার সামান্য চাকরি, আর্থিক অবস্থা অনেকটা ভালো ছিল না। জীবনে সেভাবেই কোনো সুখই পেল না মানুষটা। যতটুকু করে গেছে সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। প্রতি বছর দুর্গাপুজোতে সবার জন্য কিনলেও নিজের জন্য কিচ্ছু কিনতো না। অথচ এমন ভাগ্য দেখো, ছেলে ভালো চাকরি পেলেও কত সুখ এখন, অথচ সে মানুষটাই নেই। এই যে ছেলের বিয়ে দিয়েছি, এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, এতেই আমার সুখ শান্তি। যেটা ওর বাবা পারেনি সেটা ছেলে করতে পারছে তো। আমি বুঝি ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করা মানে নিজের ছেলেকেই ভালো রাখা। সেটা তখন আমার শাশুড়ি বোঝেনি। আমাকে জব্দ করতে গিয়ে তো নিজের ছেলের সুখটাকে কেড়ে নিয়েছে। আমি তো আর আদ্যিকালের শাশুড়ি না, এমনটা হতে দেখলে জ্বলতে থাকবো। আমরা এই যুগের শাশুড়ি। চৈতালিদি, তোমারও তো একটা মাত্র মেয়ে। তোমার জামাই যখন দেশ বিদেশে মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, তুমি যেমন গর্ব করে বলো আমার মেয়ে অস্ট্রেলিয়া ঘুরছে, তেমনি আমিও বলতে পারি। জানো তো, আমাদের সমাজে জামাই আদর হয়, কিন্তু বৌমার আদর হয় না। যদি হয় তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তখন সহ্য করতে পারে না। কথাটা তুমি খারাপভাবে নিও না। আসলে তোমার মতো আমার বোনও ফোন করে আমাকে এমন কথা বলছে। সে যাই হোক, বলো কি দরকারে 7 সকালে বিনাদিকে মনে করলো? কথাগুলো শুনে কাকিমা দরকার না মিটিয়ে বাড়ি চলে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম, এই না হলো মা, আচ্ছা কষে দিয়েছে। তারপর থেকে কাকিমা আমাদের বাড়িতে অনেকবার এসেছে, কোনোদিন আর এমন প্রসঙ্গ তোলেননি। তবে মায়ের এই আধুনিক চিন্তাধারাটা চিরকালের। সেই কোন ছোটবেলা থেকে দেখে আসছি। ছোটবেলার একটি ঘটনার কথা খুব মনে পড়ে। মায়ের সঙ্গে আমার ঠাকুমা সেদিন সে কী ঝামেলা। মা কোথাও একটা যাবে সেদিন। মা বলল, দুপুরে খাওয়া হয়ে গেলে এঁটো বাসনটা ধুয়ে রাখিস, আমার জন্য ফেলে রাখবি না। মায়ের কথা শুনে ঠাকুমা বলল, তুমি ছেলেকে দিয়ে ঘরের কাজ করাচ্ছ, মনে রেখো ও ছেলে, মেয়ে না। মা বলেছিল, এই জন্যই তো ওকে করতে বলছি। এঁটো বাসন ধোয়াটা শিখে নিলে ভবিষ্যতে ওর ইগোতে লাগবে না।
মা বেরিয়ে যাওয়ার পর আমার ঠাকুমা আমাকে বলেছিল, দাদু ভাই তুমি একদম বাসন ধোবে না, ওগুলো তোমার কাজ না, তোমার মায়ের বুদ্ধিশুদ্ধি একটু কম আছে। তবে আমার বাবা আমার কানে কানে বলেছিল, মা যা বলছে তাই শোনো, খাওয়ার পর নিজের বাসনটা ধুয়ে রাখাই কর্তব্য। আমাকে দেখেছো তো আমিও ধুয়ে রাখি। তোমার মা তোমাকে ঠিক কথাই বলে। তবে আমার বাবা সব সময় মাকে সহযোগিতা করে গেছে। বাবা ভীষণ শান্তিপ্রিয় মানুষ। ঠাকুমা ঝামেলার অশান্তির ভয়ে অনেক সময় চুপ থাকলেও সঠিক শিক্ষাই বাবা আমাকে দিত। নিজের ভালো থাকা নয়, ভেবেছে পরিবারের মানুষগুলোর ভালো থাকার কথা। নিজে পুরনো পোশাক পরে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে, অথচ আমাদের কোনোদিন অভাব রাখেনি। দুর্গাপুজোতে নিজের জন্য জামা প্যান্ট না কিনে আমাদের জন্য নিয়ে আসতো। মনে আছে একবার কিছু টাকা জমিয়েছিলাম, একসঙ্গে এতগুলো খুচরো টাকা দেখে মা জিজ্ঞেস করেছিল, একসঙ্গে এতগুলো টাকা কোথায় পেলি? বলেছিলাম জমিয়েছি, বাবাকে আমি একটা জামা কিনে দেবো। এমন কথায় বাবার চোখে জল দেখেছিলাম। বাবা ভীষণ খুশি হয়েছিল। তারপর বলেছিল, ওই টাকা দিয়ে তোর মায়ের জন্য শাড়ি কিনে দিস। মায়ের প্রতি কি অসম্ভব ভালোবাসা ছিল বাবার। তবে বাড়ির প্রতিটা মানুষকে কিভাবে ভালো রাখা যায়, এই শিক্ষাটা আমার বাবার থেকে পাওয়া। ছোটবেলায় ভাবতাম আমিও বড় হয়ে ভালো চাকরি করে আমার বাবাকে আমি দামি দামি পোশাক পরাবো, কিন্তু সেই সৌভাগ্য হলো না। তার আগেই বাবা চলে গেলেন। তবে মায়ের জন্য চেষ্টা করি সবটুকু দিতে, মাকে ইচ্ছে মতো সাজাই। মায়ের ভালো থাকা মানেই উপর থেকে বাবার আশীর্বাদ পাওয়া, এটা আমি ভীষণ মানি। মাকে সাজানোর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আমার বিয়ের ঠিক 3 দিন পরের ঘটনা। রুক্মিণী আমাকে বলল, তুমি তো মায়ের ব্যাপারে বেশ কেয়ারফুল। শুনলাম মাকে তুমি সোনার বালা করে দিয়েছো বিয়ে বাড়িতে পরার জন্য। রিসেপশনের দিন যে শাড়িটা পরেছিল শাড়িটাও তো বেশ দামি, ওটাও তো তুমি কিনে দিয়েছো, তাই না? রুক্মিণী মানে আমার বউ। রুক্মিণীর এমন কথা শুনে কেমন যেন খটকা লেগেছিল। ভাবলাম মাত্র 2 দিন বাড়িতে এসে এইসব জিজ্ঞেস করছে। আমি হাসি মুখে বললাম, মায়ের অনেক দিনের শখ ছিল সোনার বালা পরার, তাই ভাবলাম আমার বিয়েতেই মাকে উপহার দেব। আমার এমন কথা শুনে রুক্মিণী কি যেন ভাবতে শুরু করলো। শোনার পর মনটাও বিষণ্ণ হয়ে গেল, মনে হলো খুশি হলো না। জিজ্ঞেস করেছিলাম, মাকে দিয়ে কি ভুল করেছি? কথাটা শুনেও বলল, মাকে এরম করে সাজাতে তো সবাই পারে না। আসলে তুমি ঠিক আমার বাবার মতো। আমার বাবাও আমার ঠাকুমার জন্য ঠিক এভাবেই করতো। তোমার এই দায়িত্ব দেখে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। আসলে আমার ঠাকুমা 3 বছর আগে মারা গেছেন। তুমি এটা বলতে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে গেল তো, তাই একটু খুব খুশি হয়েছিলাম এমন কথা শুনে। ভালো পরিবার মানে ভালো শিক্ষার আধার, তাই তো এই ব্যাপারটা ওর চোখে শোভন ঠেকেছে। আর 4 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। মায়ের আধুনিক চিন্তাধারার সাথে আমার বউও সমান তালে তাল মিলিয়েছে। আমার সাধ্য মতো আমি যে একাই আমার মাকে সাজাই তা নয়, আমার বউও আমার মাকে সাজিয়ে তোলে। আবার ওই বাড়িতেও মানে আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব দুজনেই পালন করেছি। আমার মা আমার শ্বশুরমশাইকে বলে, বেয়াই মশাই এই বাড়িতেই চলে আসুন, একসঙ্গে থাকি বরং। শ্বশুরমশাই বলেন, সময় হলেই ঠিক চলে যাব। তবে রুক্মিণীকে নিয়ে আমার ভীষণ গর্ব হয়। সংসারে এত সুন্দর ব্যালেন্স করে চলে, মনে হয় সব ভালো গুণগুলো ওর মধ্যে দিয়ে ঈশ্বর পাঠিয়েছেন। আজকাল বৌমার পাল্লায় পড়ে আমার মা চুড়িদার পরা থেকে শুরু করে বিউটি পার্লার পর্যন্ত দৌড়চ্ছে। তবে বাবার জন্য দুঃখ হয়, যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে সেই মানুষটা আমাদের সাথে আর থাকা হয়নি। বাবা মারা যাওয়ার পর আমি মায়ের জন্য ভালো ভালো শাড়ি কিনে আনতাম, মা পরতে চাইতো না। বলতো, তোর বাবা যদি আজ থাকতো তাহলে সেই মানুষটাও তো একটু সুখ ভোগ করতে পারতো। বাবার জন্য কিছু করতে পারেনি বলে একটা দুঃখ আমিও পেতাম সব সময়। তারপর একদিন মা বলল, তোর বাবার জন্য করতে পারিসনি সেই দুঃখ পূরণ হবে যাদের কিছু নেই। তোর সাধ্য মতো তাদের জন্য কিছু করিস, তোর বাবার আত্মা তাতেই শান্তি পাবে। মায়ের এমন আধুনিক চিন্তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলেছিলাম, ঠিক বলেছ মা, ওটাই হবে আমার উচিত কাজ। প্রতি বছর পুজো আসলে কিছু পোশাক আশাক তুলে দিই তাদের হাতে যাদের পুজোতে পরার মতো কোনো নতুন পোশাকই হয় না। সেই ট্র্যাডিশন 7 বছর ধরে চলে আসছে। আগে আমি একাই এ কাজ করতাম, এখন সাথে পেয়েছি রুক্মিণীকে। 1 বছর হলো রুক্মিণী চাকরি পেয়েছে। আমার মা বলে, আধুনিকতা পোশাক আশাক কথাবার্তায় আসে না,
আধুনিকতা আসে আচারে, ব্যবহারে, মনে, মননে, চিন্তায়, ভাবনায় আর সঠিক কাজের মধ্যে দিয়ে। পরিবার হলো এমন এক পাঠশালা, যে পাঠশালায় বাবা মা হলো দুই জীবন্ত বই। তাদের আধুনিক শিক্ষাতেই জীবন সুন্দর হয়ে ওঠে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।